সায়ন্তীকে ফজরের নামাজের পর দাফন করবে। তাহমিদ শতাব্দীকে মেসেজ দিয়ে অরুণিকাকে ঘুম থেকে উঠালো। তারপর সবাই সায়ন্তনীদের বাড়িতে গেল। আশেপাশে অনেক মহিলা এসে ভিড় জমিয়েছে। মাউসিয়া জানার পর সায়ন্তনীদের বাসায় আসার জন্য অনেক কান্নাকাটি করেছিল। শেষমেশ মাউসিয়াদার মা তার সাথে এলেন। সায়ন্তনীকে বাড়িতে ঢুকানো হলো। আরাফ একপাশে বসে কাঁদছে। আহনাব তার পাশে বসেই সে কাঁদো কাঁদো কণ্ঠে বলে, আমি ওকে বলতেই পারলাম না যে আমার ওকে ভালো লাগে। আমি ওকে আমার অনুভূতিটা জানাতেই পারিনি। এখন আমার দম বন্ধ হয়ে আসছে। আহু। আহনাফ আরাফকে জড়িয়ে ধরলো। তুর্য আরাফের মাথায় হাত রাখলো। তার মনে পড়ে গেল রুহানির মৃত্যুর কথা। সেদিন রুহানি আরাফের সাথে প্রতিদিনের মতো মাঠে ফুটবল খেলছিল। রুহানির ফুটবল খেলতে খুব ভালো লাগতো। তারা খেলা শেষে মাঠের একপাশে এসে দাঁড়ায়। তখনই দুজন প্রাপ্তবয়স্ক যুবক তাদের দেখে মাঠে এলো। এরপর তারা রুহানিকে আরাফের সামনেই টেনে নিয়ে গেল। আরাফ তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু বয়স কম হয়ে আরাফ তাদের সাথে পেরে উঠতে পারেনি। তারা এক ধাক্কায় আরাফকে দূরে সরিয়ে দেয়। এরপর পাশের একটা নির্মাণরত বাড়ির 3 তলায় নিয়ে গিয়ে রুহানিকে ধর্ষণ করে। আরাফ তাদের আটকানোর জন্য আশেপাশের অনেককে ডাকে, কিন্তু কেউ এগিয়ে এলো না। আরাফ তখন নিচেই গেল, কিন্তু রুহানির অবস্থা দেখে সে নিজেও আর তাদের আটকানোর সাহস পেল না। সে অনেক ভয় পেয়ে গেছিল। এরপর সেই অবস্থায় সে একটা গাড়ি নিয়ে বাসায় এসে বাবা চাচাদের জানালো। তারা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে শুধু রুহানিকেই পেল। সে ছেলে দুটোকে আর পেল না। এরপর রুহানিকে হাসপাতালে ভর্তি করার 4 দিন পর সে মারা গেল। পরে অবশ্য সে ছেলে দুটোকে গ্রেপ্তার করে শাস্তিও দেওয়া হয়েছিল, কিন্তু এরপর থেকে আরাফ নিজেকে রুহানির অপরাধী ভেবে এসেছে। আরাফ এতটা বছর রুহানিকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আর এখন দ্বিতীয়বার কাউকে ভালোবেসে হারিয়েছে। জীবনে সবাই সবকিছু পায় না, আর এই না পাওয়ার মাঝে জীবনের সমাপ্তি ঘটে যায়। জীবনে আক্ষেপ রেখে লাভ নেই, কারণ সৃষ্টিকর্তা হয়তো এই আক্ষেপের মাঝে কোনো মুক্তি রেখেছেন। দিন শেষে মুক্তিটাই আক্ষেপের চেয়ে গুরুত্বপূর্ণ। অভাগী সায়ন্তনী তার দুর্ভাগ্য নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আর এই জীবন সংগ্রামের থেকে নিজেকে মুক্তি দিয়েছে। তার গুরুত্বটাও মানুষকে বুঝিয়ে দিয়ে চলে গেছে। খুব সাদামাটাভাবে একটা বছর কেটে গেল। এই একটা বছর ব্যস্ততার মাঝেই নিজেকে ডুবিয়ে রেখেছিল আরব। এখন সে পড়াশোনা নিয়ে খুব ব্যস্ত। কলেজ থেকে টিউশন, টিউশন থেকে বাসা, এভাবেই তার দিন কাটছে। টিউশনের অর্ধেক টাকা সে সায়ন্তনীর মায়ের হাতে দিয়ে দেয়। সায়নকেও স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে আরব। তাদের ভালো বাসায়ও নিয়ে এসেছে। এখন সায়ন্তনীর মা তার ছেলেকে নিয়ে শতাব্দীদের মহল্লায় থাকেন। তারা এখন আগের তুলনায় সচ্ছল জীবনযাপন করছেন। কাছের মানুষকে হারালে অনেকেই পাথর হয়ে যায়, আর আরাফ গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে গেছে। সে হাসে না, কারো সাথে আড্ডাও দেয় না। সে কেমন যেন চুপসে গেছে। তবে সায়ন্তনীর মৃত্যু শুধু আরাফকে পরিবর্তন করেনি, ইমনকেও হয়তো সবচেয়ে বেশি পরিবর্তন করে দিয়েছে। এখন তার মধ্যে আর চঞ্চল ইমনকে খুঁজে পাওয়া যায় না। আগের সেই ইমন এখন পুরোপুরি হারিয়ে গেছে। এখন সে পড়াশোনায় খুবই মনোযোগী হয়েছে, পাশাপাশি ছোট্ট একটা ব্যবসা করছে। তবে মাউসিয়াতের সাথে তার সম্পর্কটা ভালোই চলছে। মাউসিয়াত তার বাবা মাকে ইমনের ব্যাপারে জানালে তারাও আর আপত্তি করেনি, আর তারা সিদ্ধান্ত নিয়েছেন মাউসিয়াতের পড়াশোনা শেষ হলেই তাদের বিয়ে দিয়ে দেবেন। তবে ইমন মিস্টার মিরাজ আর মিসেস তিশাকে জানিয়ে দিয়েছে বিয়ের পর মাউসিয়াত তার সাথে বাংলাদেশেই থাকবে, তবে ছুটিতে তাকে কলকাতায় নিয়ে আসবে। ইমনের এই প্রস্তাবে মিরাজ হোসেনের একটু আপত্তি ছিল, কারণ মাউসিয়াত তাদের একমাত্র মেয়ে। কিন্তু শেষে মেয়ের অতিরিক্ত ইচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না। আর মাত্র 1 বছর, এরপর ইভান আর আরাফ ছাড়া বাকি 4 জনই পড়াশোনা শেষ হয়ে যাবে। এদিকে রহমত চাচাকে তারা জানিয়ে দিয়েছে আগামী বছর দেশে ফিরবে তারা। ইমন এসে মৈত্রী গ্রুপের দায়িত্ব নেবে। যদিও মৈত্রী গ্রুপটা এখন আর কোনো অস্তিত্ব নেই, শুধু কোম্পানির সেই পুরনো ফ্যাক্টরি আর ভবনটা এখনো হয়ে পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখনো জায়গাটা রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়নি, আর কেউ সেই জায়গায় দাবি নিয়েও আসেনি। তবে এত বছরও যেহেতু জায়গাগুলো অক্ষত আছে, তাহলে আরও 1 বছর অক্ষত থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। বিকেলে রান্নাঘর থেকে চায়ের ট্রেনি ড্রয়িং রুমে এলো অরুণিকা। ইভান, ইমন, আহনাফ আর তুর্য সোফায় বসে আছে। তাহমিদ রান্নাঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে বলে, আরাব কোথায়? আরাব গোসল সেরে চুপচাপ সোফায় বসে চায়ের কাপ হাতে নিল। সবাই চুপচাপ চায়ে মনোযোগ দিল, কারো মুখে কোনো কথা নেই। এদিকে অরুণিকা একপাশে বসে আহনাফের ফোনে গেমস খেলছে। সবার মনোযোগ আকর্ষণ করে এবার আহনাফ বলল,
আমি এই সপ্তাহে আমার শখের বাইক কিনতে যাচ্ছি। আহনাব কথাটা বলে সবার মুখের দিকে তাকালো। অরুণিকা উৎসুক কণ্ঠে বলল। আমি কিন্তু প্রথম তোমার বাইকে চড়বো। আহনাব হেসে বলল। আচ্ছা। আর তুর্য বলল। আমার একটা ভালো প্ল্যান আছে। আমরা তো আগামী বছর দেশে ফিরব। ইভান আর আরাফি হয়তো এখানে আরো 1 বছর থাকবে। এখন এখান থেকে যাওয়ার আগে আমাদের একটা ট্যুর দেওয়া উচিত। আহনাব বলল। তুই আমার মনে কথা বলেছিস। তাহমিদ বলল। আমার তো সমস্যা নেই, কিন্তু বাকিরা? সবাই আরাফের দিকে তাকালো। অরুণিকা সবার মুখের দিকে তাকিয়ে বসা থেকে উঠে আরাফের পাশে এসে বসে। আরাফ অরুণিকার দিকে এক নজর তাকিয়ে আবারও চায় মনোযোগ দিল। অরুণিকা বলল। আরাফ বলল। আরু, আমাকে জোর করো না, আমার পড়াশোনা আছে। এত পড়াশোনা করে কি হবে? শেষমেশ তো ডক্টরই হবে, তাই না? তো ডক্টর যেহেতু কাল পরশু হবেই, তাহলে এখন কেন রোগীদের মতো আচরণ করছো? আমি রোগীদের মতো আচরণ করছি? হ্যাঁ, তুমিই তো বলেছো একা একা থাকা একটা মানসিক রোগ। আরাফ চুপ করে রইল। অরুণিকা বলল। এখন যাবে কি যাবে না তাই বলো। আরাফ কিছুক্ষণ ভেবে বলে। আচ্ছা, যাব। করিম সিদ্দিক ছেলের সাথে বসে এই বছর কোথায় ঘুরতে যাবেন তাই ভাবছেন। 1 মাস হলো তিনি দেশে ফিরেছেন। প্রতিবারের মতো এবারও তিনি স্ত্রী সন্তানদের নিয়ে কোনো এক প্রাকৃতিক পরিবেশে ডুব দিতে চাচ্ছেন। আদিল বাবাকে বলে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল দার্জিলিং যাওয়ার, এবার বরং আমরা সেখানেই যাই। করিম সিদ্দিক ছেলের মতামতে সম্মতি দিয়ে স্ত্রীকে ডেকে বলে। কই শুনছো, এবার আমরা দার্জিলিং যাব ভাবছি। মিসেস জুলেখা রুম থেকে চেঁচিয়ে বলে। তোমরা বাবা ছেলে মিলে ঘুরোঘুরি করে টাকাগুলো শুধু নষ্ট করবে, আর তো কোনো কাজ নেই। করিম সিদ্দিক এবার মেয়েকে ডেকে বলে। মা কোথায় তুমি? উপমা বিছানায় শুয়ে শুয়ে তার স্টারের গান শুনছে। কানে হেডফোন থাকায় সে বাবার ডাক শুনতে পায়নি। আদিল বোনের রুমে এসে দরজা ধাক্কা দিতেই উপমা নড়ে চড়ে বসে। আদিল রুমে এসে চেয়ার টেনে বসে। উপমা বলে। জানি এখানে কেন বসেছে। তোমরা দুজন ঘোরার প্ল্যান করে এখন আমাকে মায়ের কাছে পাঠাতে রাজি করার জন্য। শোনো, আমি কোথাও যাচ্ছি না ভাই। তুই তো নিরামিষ কেন বলতো? দেখ ভাই, আমার ঘুরতে ভালো লাগে না, আর ওখানে নেটওয়ার্ক না থাকলে আমি আমার স্টারের কোনো আপডেট পাবো না। আদিল বিরক্ত হয়ে বলে। মানুষ ট্যুর দেওয়ার জন্য সঙ্গী পায় না, আর তুই স্বয়ং নিজের বাবার কাছ থেকে অফার পেয়ে মানা করে দিচ্ছিস? তোর মতো মেয়েকে জেলখানায় বন্দি করে রাখলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ, হবে না। আমাকে শুধু আমার স্টারের গান শুনতে দিলেই হবে, আমার আর কিছুই লাগবে না। আদিল উপমাকে রাজি করাতে না পেরে একরাশ হতাশা নিয়ে বাবার কাছে ফিরে এলো। এদিকে তুর্য আর আহনাফ অনেক চিন্তা ভাবনা করে দার্জিলিং যাওয়ার সিদ্ধান্ত নিল। সবাই তাতে মন দিতেই অরুণিকা বলে। আমি যদি পাহাড় থেকে পড়ে যাই? আহনাফ বলে। বেহুশের মতো হাঁটলে তো পড়বেই। দেখো, আমি বেহুশের মতো হাঁটি না। তোমরাই তো সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রাখো। হ্যাঁ, পাহাড়েও তোমার জন্য সবকিছু ছড়িয়ে ছিটিয়েই রাখা থাকবে। সোজাসুজি রাস্তা তুমি কোথাও পাবে না, তাই তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। অরুণিকা বুকে হাত গুজে মুখ বাঁকিয়ে বলে। আমি ওখানে যাব ঠিক আছে, কিন্তু আমার তো কোনো ভালো জামা নেই। এবার তুর্য বলল। কিন্তু আমি বাইকে করেই শপিং করব। না, ওর সাথে যাব না। ও অনেক কিপটে। দোকানদারের সামনে আমাকে বকাঝকা করে। আহনাফ ভ্রু কুচকে বলে। আর তুমি মার্কেটে গেলে আমার পুরো মানিব্যাগ খালি করে আসো। আর আমি দর কষাকষি করব না, দর করি দেখেই একটার পরিবর্তে 4টা জিনিস কিনতে পারো। তুর্য অরুণিকাকে বলে। অরুণিকা বলে। তুমি তো করো না। আহনাফ বলল। লাখপতি তাই? একটা অ্যালবাম বের হলেই তো ও লাখপতি হয়ে যায়। তুমি বরং লাখপতির সাথেই ঘুরো, আমার বাইকের দিকে নজর দিও না। অরুণিকা কিছুক্ষণ ভেবে বলল। আমি তো মজা করেছি, সত্যি সত্যি বলিনি তো। আহনাফ বাঁকা হেসে সোফায় গিয়ে বসে। অরুণিকা আহনাফের পাশে বসে বলে। আমি কিন্তু প্রথম তোমার বাইকে চড়বো বলেছি, আর ছোটদের দিয়ে কিছু শুরু করলে বরকত আসে। আহনাফ গলা খাকারি দিয়ে বলে। তুমি ছোট। অবশ্যই, 18 বছরের নিচে সবাই শিশু।
অরুণিকা কথাটা বলেই দাঁত বের করে হাসি দিল। পরের দিন আহনাফ তার বাইক বের করে। অরুণিকা গ্যারেজে এসে বাইকটা ঘুরে ঘুরে দেখছে, তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আহনাফ বুকে হাত গুজে অরুণিকা সেই হাসিটাই দেখছে। এবার সে নিজে হেলমেট পরে অরুণিকাকেও ছোট্ট একটা হেলমেট পরিয়ে দিল। তারপর বাইকে উঠে বসে। বাইক সোজা করে চাবি ঘুরিয়ে বলে, উঠে বসো। অরুণিকা বলল, আমি উঠতে পারবো না। এই হাতলের ভার দিয়ে ওঠো। অরুণিকা হাতলের উপর পা দিয়ে সিটের উপর ঝুলে পড়ে। তার পা দুটো একসাথে ঝুলছে, মাথাটা অন্য পাশে ঝুলছে। ইমন দূর থেকে অরুণিকাকে দেখে হেসে দিল। আহনাফ পিছু ফিরে দেখলো অরুণিকা বাইকের উপর ঝুলে আছে। সে বিরক্তি সুরে বলে, বানরের মতো ঝুলে আছো কেন? সোজা হয়ে বসো। অরুণিকা আবার হাঁটু দুটো বাইকের উপর উঠিয়ে পেছন দিক থেকে আহনাফের গলা জড়িয়ে ধরে বলে, আহনাফ, আমার মাথা ঘোরাচ্ছে, আমি পড়ে গেলে? ইমন তাদের কাছে এসে অরুণিকাকে ধরে সোজাভাবে বসিয়ে দিয়ে বলল, এভাবেই বসতে হয়। অরুণিকা ভ্রু কুঁচকে বলল, আমি কিভাবে বুঝবো? আমি আগে কখনো বাইকে উঠেছি বলো? আহনাফ বাইক স্টার্ট দিয়ে বলে। শক্ত করে ধরো। অরুণিকাও আহনাফের কথা মতো তাকে এত শক্ত করে ধরে রেখেছে যে তার শার্টটাই নিজের হাতের মুঠোয় নিয়ে এসেছে। আহনাফ দাঁতে দাঁত তুলল। ওরু, আমার শার্টের ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে। আমি তো তোমাকে এইভাবে চেপে ধরতে বলিনি। তোমার এই শার্ট বেশি গুরুত্বপূর্ণ নাকি আমি? আহনাফ ভ্রু কুঁচকে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা বলল, আরে এভাবে চোখ দুইটা চোখের মতো না বাঁকিয়ে বাইক সামনে নিয়ে যাও। এখনো এক জায়গায় বসে আছো কেন? আহনাফ বাইক চালিয়ে গ্যারেজ থেকে বের হতে অরুণিকা বিড়বিড় করে বলল, রোলার কোস্টারের মতো টানছো কেন? আস্তে চালাও। এটা রিক্সা না যে আস্তে চলবে। এই কেমন বাইক, দুই পাশে হ্যান্ডেল রাখবে না? এখন আমি পড়ে গেলে? আজব তো, তোমার জন্য নতুন পদ্ধতিতে কে বাইক তৈরি করবে? বাইক এমনই হয়, চড়লে চড়ো, নয়তো নামো। আমার কানে কাছে ঘ্যান ঘ্যান করো না। অরুণিকা আহনাফের কথায় চুপ হয়ে গেল, কিন্তু অর্ধেক যেতে না যেতেই সে চিৎকার করতে লাগলো। আহনাফ বাইক থামিয়ে বলল, তোমার কি মাথায় সমস্যা আছে? অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোমার বাইক তো রোলার কোস্টারের চেয়েও বেশি ভয়ঙ্কর, আমি যাচ্ছি না তোমার সাথে। অরুণিকা বাইক থেকে নামার আগে আহনাফ বলল, আচ্ছা, তুমি সামনে বসো, তখন আর ভয় পাবে না। আহনাফ অরুণিকাকে সামনে বসিয়ে আবারও বাইক স্টার্ট দিল। অরুণিকা যদিও এবার চুপচাপ বসে রইল, কিন্তু সে তার হাত দুটো আহনাফের হাতের সাথে পেঁচিয়ে রেখেছে। এরপর শপিং শেষে ফেরার সময় অরুণিকা আহনাফের দিকে ঘুরে বসে। আহনাফ বলল, এভাবে বসেছো কেন? সোজা হয়ে বসো। অরুণিকা বলল, রাস্তার দিকে তাকাতে ভয় লাগছে। তাহলে চোখ বন্ধ রাখো। না। অগত্যা আহনাফ রাজি হলো। অরুণিকা যদিও নিজের সুবিধা মতো বসে, কিন্তু আহনাফের খুবই অসুবিধা হচ্ছিল। অরুণিকা আহনাফের মনের অবস্থা বুঝতে পারল না। এই বয়সে তার বোঝার কথাও না। ছোটবেলা থেকেই সে 6 জনের কোলে কোলেই বড় হয়েছে, তাই সে বুঝতে পারছে না সে এখন অনেক বড় হয়ে গেছে। আহনাফ দাঁতে দাঁত চেপে রেখেছে, বাইকের হাতলটাও শক্ত করে ধরে রেখেছে। তার দৃষ্টি একদম সামনের দিকে। যতটুকু সম্ভব বাইকের স্পিড বাড়িয়ে এসে বাসায় পৌঁছালো। অরুণিকা নামতেই সে হাফ ছেড়ে বাঁচল। এদিকে অরুণিকা প্যাকেটগুলো নিয়ে ধ্যান ধ্যান করে উপরে চলে গেল। আর আহনাফ বাইক গ্যারেজে পার্ক করে সামনের দোকানে গিয়ে একটা সিগারেট ধরালো। ইদানিং তার এই বাজে অভ্যাসটা বেড়ে যাচ্ছে। এমন থেকে মূলত এই অভ্যাস তার কাছে এসেছে সায়ন্তনের মৃত্যুর পর থেকে। মানসিক চাপ মুক্ত থাকার জন্য ইমন সিগারেট খাওয়া শুরু করেছে। কারণ তার মনে হচ্ছে একটা অসুস্থ মানুষকে সে অনেক বড় আঘাত দিয়ে এই পৃথিবী থেকে বিদায় দিয়েছে। আর ইমনের দেখা দেখি এখন আহনাফও সিগারেট খায়। দুজনই মানসিক চাপে আছে। ইমনের মানসিক চাপের যথাযথ কারণ আছে, কারণ আরাফ সায়ন্তনীর মৃত্যুর পর থেকে চুপচাপ হয়ে গেছে আর তার সাথে অনেক কম কথা বলে। অন্যদিকে আহনাফ অরুণিকার কাছে আসা, দূরে যাওয়া, তুর্যের সাথে সখ্যতা তার অভিযোগের কারণ হওয়া, মোটামুটি অরুণিকার সব বিষয়ে সে মানসিক চাপে পড়ে যায়। এখন অরুণিকা যতই বড় হচ্ছে আহনাফ ততই পাগল হয়ে যাচ্ছে। তাকে হারানোর ভয় আগে থেকে আরো বেশি বেড়েছে, আর অনুভূতিগুলো দিন দিন গাঢ় হয়ে যাচ্ছে। উপমা ফোন হাতে নিয়ে খুশিতে লাফিয়ে উঠল। পাশেই তার ভাই আদিল দাঁড়িয়ে আছে। বোনকে লাফাতে দেখে সে বলে, এভাবে ক্যাঙ্গারুর মতো লাফাচ্ছিস কেন? ভাইয়া, রিকি নতুন গান ছেড়েছে, ওয়াও। উপমা হেডফোন লাগিয়ে ফোনের দিকে হা করে তাকিয়ে রইল। আদিল বোনের দিকে রাগী দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে চলে গেল।
ভিডিওটা একটা কটেজের সামনে করা হয়েছে। সামনে একটা উঁচু ডিপিতে পা রেখে গিটার হাতে নিয়ে রিকি দাঁড়িয়ে আছে। তার সামনে ঢালু বেয়ে নেমে গেছে ছোট ছোট ঘাসের সারি। নিচে আরো কটেজ দেখা যাচ্ছে, আর মুখোমুখিতে অনেকগুলোই পাহাড়। সব পাহাড়ের গায়ে লেগে আছে সাদা সাদা মেঘ। ভিডিওটা পেছন দিক থেকে করা হয়েছে, আর রিকি গিটার বাজিয়ে 3টা গানের মিশ্রণে ভিডিওটা বানিয়েছে। বোমা চোখ বন্ধ করে সে গান শুনছে। ये दोस्ती हम नहीं तोड़ेंगे तोड़ेंगे दम मगर तेरा साथ न छोड़ेंगे उरी একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে মিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে মিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল। ভিডিওটা শেষ হওয়ার পর উপমা একটা প্রশান্তির হাসি দেয়। মনে মনে বলে, ওর কণ্ঠ এত মিষ্টি, সে দেখতে কেমন হবে, তার মনটা কেমন হবে। রিধি দ্য স্টার, না না মাই স্টার, আমি তোমাকে না দেখেই ভালোবেসে ফেলেছি। এটাও কি সম্ভব? কাউকে কি না দেখে ভালোবাসা যায়? এদিকে তুর্যও পেছনে ফিরে তার বন্ধুদের দিকে তাকিয়ে মুচকি হাসি দিল। আহনাফ এতক্ষণ বসে বসে তার ভিডিও শুট করছিল। তুর্য আরাফ আর ইমনের মাঝখানে বসে বলে, শুনেছি বন্ধুরা পরিবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কখনই হয় না, কিন্তু আমরা পরিবার হারিয়ে যে পরিবার পেয়েছি সেটা আমাদের বন্ধুত্ব থেকে সৃষ্টি হয়েছে। আমরা ছোটবেলা থেকেই বন্ধু, কিন্তু পরিবারের মতো আছি আজ 8 বছর ধরে। অতীতে যা হয়েছিল সব ভুলে আমাদের একটা নতুন জীবন শুরু করা উচিত। প্লিজ আগে সবকিছু ভুলে যা। তুর্যের কথা শুনে আরাফের কোনো হেলদোল দেখলো না ইমন। এখনো আরাফ চুপ করে বসে আছে। এবার ইমন শুকনো হাসি দিয়ে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে, তারপর ঠোঁটের ফাঁকে সিগারেট রেখে বলে, পাপীদের সাথে কোনো বন্ধুত্ব হয় না। আমি তো পাপী, আমি তো খুনি। আরাফ রাগে দৃষ্টিতে ইমনের দিকে তাকালো। ইমন সিগারেট জ্বালানোর আগেই সে সিগারেটটা টেনে নিয়ে বলে, এমন শান্তির পরিবেশটা কি দূষিত করবি? ইমন বলল, আমার একটা সিগারেটে এই পরিবেশ দূষিত হবে না। এখানে আরও আছে, তোর জন্য ওরুর সমস্যা হবে। অরুণিকা নিজের নাম শুনে মাথা ঘুরে তাদের দিকে তাকালো। এতক্ষণ সে অন্যদিকে তাকিয়ে মানুষের যাওয়া আসা দেখছিল। এবার ইমন বলল, অরণিকার এত আহামরি ক্ষতি হবে না। ক্ষতি হলে আমি অন্য কোথাও চলে যাচ্ছি। ইমন উঠতে যাবে, তখনই আরাফ বলে ওঠে, সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমাকে তো ডাক্তারি জ্ঞান দিতে আসিস না। তুর্য হাত উঁচু করে তাদের মাঝখান থেকে উঠে একপাশে এসে দাঁড়ালো। তাহমিদ তার পাশে এসে বলে, আগুনে ঘি ঢেলে দিয়েছিস। থাক, এই ঘি যদি এখন পানিতে রূপান্তর হয় তখন আবার সব ঠিক হয়ে যাবে। অনেকক্ষণ ধরে ইমন আর আরাফের বাকবিতণ্ড চলল। এক পর্যায়ে দুজনেই শান্ত হয়ে দুদিকে চলে গেল। ইভান বলল, শতাব্দীকে আনলাম না, মাসিয়াতকে আনতে পারবো না, তাই আরা বাবার মাসিয়াত ইমনকে দেখলে মন খারাপ করে ফেলবে, কিন্তু শতাব্দী আসলে ভালোই লাগতো, মেয়েটা ভালোই রসিক। তুর্য বাঁকা হাসি দিয়ে বলল, বাহ, ইভান দেখছি শতাব্দীকে খুবই মিস করছিস। তাহমিদ ইভানের দিকে তাকিয়ে বল, তুই ওকে মিস করেছিস? আহনাব, তুর্য আর ইভান তাহমিদের দিকে তাকিয়ে শব্দ করে হেসে দিল। তাহমিদ বলল, তোরা হারছিস কেন? অদ্ভুত তো। তাহমিদ উঠে আর একপাশে চলে গেল। সে এখন হাঁটতে পারে, তবে বেশিক্ষণ হাঁটাহাঁটি করলে তার হাঁটুতে ব্যথা করে। এমনকি সে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। এদিকে উপমা রিকি সে ভিডিওটার কমেন্ট বক্সে ঘুরে এলো। সবার কমেন্টে দেখে সে বুঝলো রিকি দার্জিলিং থেকে এই ভিডিও সেরেছে। সে শুধু রিকিকে এক নজর দেখার জন্য দৌড়ে বাবার কাছে গিয়ে বলে, আমি দার্জিলিং যেতে চাই। উপমার কথা শুনে আদিল আর করিম সিদ্দিক অবাক হয়ে উপমাকে দেখছে। আদিল কি ভেবে তার ফোনটা হাতে নিল। তার কিছুক্ষণ পর বলে, আচ্ছা তাই। করিম সিদ্দিক বলেন। আদিল বলল, তোমার মেয়ের সেই রিকি দ্য স্টার এখন দার্জিলিংয়ে।
আরে তোমার মেয়েই তো জোর করে আমাকে সেই রিরিকির পেজ আর ইউটিউবে সাবস্ক্রাইব করিয়েছে। এখন সেই ছেলের সব আপডেট আমার ফোনেও আসে। মিসেস জুলেখা নাক সিটকে বলে। রিকি কেমন জঙ্গলির নাম, নাম শুনলেই মনে হচ্ছে কোনো বকেটে ছেলে।